আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি মোশন। এই গতি সম্পর্কে আজ আমরা জানবো। তো অধ্যায়ের শুরুতে প্রথমে কি আছে? স্থিতি এবং গতি। তো স্থিতি কি? স্থিতি হলো, আমরা জানি স্থির। স্থির বলতে কি বোঝায়? স্থিতি হলো কোনো বস্তু মানে সময়ের সাথে অবস্থানে পরিবর্তন হবে না। তাহলে কোনো বস্তুর সময়ের সাথে অবস্থানে পরিবর্তন হবে না, সেটা হলো স্থিতি। আর গতি কি? গতি হলে তাহলে তার বিপরীত, যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হবে। অর্থাৎ এখানে ছিল বস্তুটি, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে বস্তুটিকে এখানে পাওয়া গেল। তাহলে কি? সময়ের সাথে বস্তুটির অবস্থানের পরিবর্তন হলো। তাহলে সেটাই কি? গতি। তো সেটা কি? গতি। তো এখন দেখো, এই সময়ের সাথে অবস্থান, অবস্থান কথাটির আবার নির্দিষ্ট অর্থ আছে। অবস্থান বলতে কি বোঝায়? অবস্থান বলতে তার একটি নির্দিষ্ট দিকে থাকতে হবে, নির্দিষ্ট অর্থ আছে। মানে সময়ের সাথে কোনো বস্তু অবস্থানে পরিবর্তন আছে, নির্দিষ্ট দিকে, একটা নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হবে, তাহলে সেটা হবে গতি। তো দেখো, তারপরে কি আছে? তারপরে আছে বিভিন্ন প্রকার গতি। তো গতির বিভিন্ন প্রকার আছে। তার মধ্যে আছে সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, তারপর সরল স্পন্দন গতি আছে। সরলরৈখিক গতি বলতে কি বোঝায়? সরলরৈখিক গতি বলতে বোঝায় যে বস্তুটি এখন সরলরেখায় চলবে, সরলরেখা বরাবর চলবে, তাহলে সেটা সরলরৈখিক গতি। ধর কোনো একটা বস্তু একদম সরলরেখায় চলছে, মানে সোজা, একেবারে সোজা চলছে, তাহলে সেটা সরলরৈখিক গতি। আবার আমি যদি ওপর থেকে কিছু ফেলে দিই এবং সেটা যদি সোজা নিচের দিকে পড়ে, সোজা, তাহলে সেটা এক ধরনের কি? সরলরৈখিক গতি হবে। মনে করো আমি ছাদ থেকে একটি পাথর ফেলে দিলাম, পাথরটি সোজা নিচে পড়লো, তাহলে ওইটা সরলরৈখিক গতির উদাহরণ। ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কাকে বলে? যদি কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট দূরত্ব থেকে ঘুরতে থাকে, কোনো বস্তু একটি নির্দিষ্ট দূরত্বে থেকে ওই বিন্দুকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে, সেটা ঘূর্ণন গতি। তো দেখো, ঘূর্ণন গতি বিভিন্ন উদাহরণ দেওয়া যায়। যেমন একটা মনে করো ঘড়ির কাঁটা একটা ঘূর্ণন গতির উদাহরণ। ওদের নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে ঘুরতে থাকছে। ফ্যানের পাকা, এগুলো হলো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি আরেকটা উদাহরণ দেওয়া যায় আমাদের, যে চাঁদ এবং পৃথিবীর মধ্যে। চাঁদ দেখো পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব থেকে, সমুদ্র থেকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে একটা চাঁদও হলো ঘূর্ণন গতি। তো চলন গতি কি? চলন গতি হলো মানে কোনো বস্তু চলছে, কোনো বস্তুর সকল কণা একই সময় মানে একই দূরত্ব অতিক্রম করছে, তাহলে সেটা হবে চলন গতি। এখন দেখো, তারপরে বলছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হলো যে ওই একটি নির্দিষ্ট সময় পর, মানে ওই যে ঘূর্ণন গতি যে আমরা বললাম, মানে একটি গতি যে নির্দিষ্ট সময় পর পর একটি পর্যায় সম্পন্ন করে ঘুরে, তাহলে সেটা হবে পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতির উদাহরণ আমরা কি দিতে পারি? যে ঘড়ির কাঁটা দিতে পারি। তো ঘড়ির কাঁটা দিতে পারি, এটা পর্যায়বৃত্ত গতি। কারণ কি? ঘড়ির কাঁটা দেখো একটি নির্দিষ্ট সময় মানে পরপর ওর নির্দিষ্ট দূরত্বটা অতিক্রম করে, ওটা নির্দিষ্ট সময় পর পর ওর পুনরাবৃত্তি ঘটে, মানে ওই জায়গায় আবার আসে, তাহলে সেটা কি? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি আর উদাহরণ ফ্যানের পাখাও দেখো নির্দিষ্ট সময় পর পর ওই ওই যে ঘুরছে, ওটা হলো পর্যায়বৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি আরো উদাহরণ দেওয়া যায়, যে স্প্রিং এ দুলতে থাকা বস্তু একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ হতে পারে। তারপরে আছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি। তো সরল স্পন্দন গতিও কিন্তু একটা নির্দিষ্ট ধরনের পর্যাবৃত্ত গতি। সরল স্পন্দন গতি কি হবে? স্পন্দন গতি এই বেলা কি হবে? একটি নির্দিষ্ট বিন্দুর থেকে অর্ধেক সময় একদিকে দূরত্ব অতিক্রম করবে এবং বাকি অর্ধেক সময় আরেক দিকে সমান দূরত্ব অতিক্রম করবে, তাহলে সেটা হবে কি? সরল স্পন্দন গতি। যেমন আমরা তার ঘড়ির পেন্ডুলাম ধরি, তো একটি নির্দিষ্ট সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে থাকে। তো এই যে এখান থেকে শুরু করে আবার এখান থেকে ঘুরে এসে আবার এখানে আসলে, এটা হলো একটা একটা স্পন্দন সম্পন্ন করে। তো এটা হলো স্পন্দন গতি। এখন দেখো, আমরা জানবো স্কেলার এবং ভেক্টর সম্পর্কে জানবো। তাহলে আমাদের স্থিতি, গতি শেষ, বিভিন্ন প্রকার গতি শেষ। এখন আমরা স্কেলার এবং ভেক্টর রাশি সম্বন্ধে জানবো। স্কেলার রাশি মানে কি? স্কেলার রাশি বলতে আমরা বুঝি যার শুধু মান আছে, নির্দিষ্ট দিকের উল্লেখ নেই। মানে শুধু মান থাকলে, শুধু একটা রাশি শুধু একটা নির্দিষ্ট মান থাকলে হবে, সেটা হলো আমাদের স্কেলার রাশি। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি মানে মান এবং দিক দুইটাই থাকতে হবে, তাহলে সেটা ভেক্টর রাশি হবে।
তো স্কেলার রাশি কোনগুলো? স্কেলার রাশি আমরা যেমন তাপমাত্রা, সময়, ভর, এগুলো এই রাশিগুলোকে নির্দিষ্ট মান, মানে একটা মান আছে জাস্ট, এগুলোর কোনো দিক নেই নির্দিষ্ট। তো সেজন্য এগুলো স্কেলার রাশি। তো ভেক্টর রাশি হতে হতে হলে কি হতে হবে? ভেক্টর রাশি হতে হলে ও নির্দিষ্ট দিক থাকতে হবে। তো নির্দিষ্ট দিক থাকতে হবে। ভেক্টর রাশি বলতে আমরা কি বলছি? যেমন সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি, এগুলো হলো ভেক্টর রাশি। মানে এদের মান আছে প্লাস একটি নির্দিষ্ট দিক কথা উল্লেখ করে দিতে হবে, তাহলে সেটা হবে কি? ভেক্টর রাশি। তো স্কেলার রাশি লেখার মানে ভেক্টর রাশি লেখার কিছু নিয়ম আছে। ভেক্টর রাশি লেখার ক্ষেত্রে আমরা একটু বোল্ড করে লিখতে হবে। বোল্ড মানে একটু মোটা করে লিখতে হবে, একটু বোল্ড করে লিখতে হবে ভেক্টর রাশি প্রকাশের ক্ষেত্রে। আর আরেকটা কি, ভেক্টর রাশি আবার যদি আমরা যখন খাতায় লিখে তো যখন খাতায় লিখি তখন তো আমরা বোল্ড করতে পারি না, তখন নিচে একটা দাগ দিয়ে দিতে হবে, যেমন এটা ভেক্টর রাশি। তাহলে এই চিহ্নগুলিকে ভেক্টর রাশি প্রকাশ করবে। এখন দেখো দূরত্ব এবং সরণ। দূরত্ব বলতে বোঝায় ওর মান আছে জাস্ট, কোনো নির্দিষ্ট দিক নেই, মানে যে কোনো দিকে, যেমন এরকম এমন করে এখান থেকে চলা শুরু করেছে, এখান থেকে এই পর্যন্ত এসেছে, তাহলে কি এই নির্দিষ্ট এই দূরত্বটা অতিক্রম করে এসেছে। নির্দিষ্ট কোনো দিক নেই, মানে যে কোনো দিকে গিয়েছে, কিন্তু মোট যে পথটা অতিক্রম করেছে সেটাই হলো দূরত্ব। আর সরণ কি? সরণ হলো, এটা হলো সরণ, এটা এ, এটা বি, সরি, এটা এ, এটা বি। তাহলে এখানে এখান থেকে এ থেকে বিতে এসেছি, এটা হবে সরণ। কারণ দেখো সরণ মানে, সরণ বলতে বোঝায় মানে দুটো বিন্দুর মধ্যকার সর্বনিম্ন দূরত্ব, সেটা হবে সরণ। তো সরণের নির্দিষ্ট দিক আছে, এবং এখন আমি যদি বলি এ থেকে বিতে, তো এ থেকে বিতে দেখো একটা নির্দিষ্ট পথে, মানে এই দিকে গিয়েছে। আর দূরত্বের বেলায় দেখো এ থেকে বিতে এসেছে, কোনো নির্দিষ্ট পথ নেই, একবার এদিকে গিয়েছে, একবার এদিকে গিয়েছে, একবার এদিকে গিয়েছে, তো এর কোনো নির্দিষ্ট দিক নেই। কিন্তু সরণের বেলায় দেখো জাস্ট এই বিন্দু থেকে এই বিন্দুতে জাস্ট এই দিকটাই, মানে একদম জাস্ট এই দিকে এসেছে, তো সেজন্য এটা হলো সরণ। বাট ওটা দূরত্ব মানে যে কোনো দিক দিয়ে আসতে পারবে, সরণ মানে একটা নির্দিষ্ট দিক থাকতে হবে। এখন মনে করো এ বি, তাহলে আমি যদি লিখি এখন এ বি বলতে বোঝাচ্ছে এটার দূরত্ব বোঝাচ্ছে, এটা কোনো সরণ বোঝাচ্ছে না, এ বি দূরত্বটা বোঝাচ্ছে। এখন আমি যদি এ বির মাথায় একটা দাগ দিয়ে দিই ভেক্টর রাশি, তাহলে এটা কি? এ বি সরণ বোঝাচ্ছে, মানে এ বি দূরত্বের নির্দিষ্ট দিকে, তাহলে সেটা কি? এ বি এখানে সরণ বোঝাবে। আর এ বি মাইনাস এ বি, বা এটাও লেখা যায় এ বি কিন্তু নট ইকুয়াল বি। এ বি দূরত্বটা সমান, এ বি আর বি এর দূরত্বটা সমান, কিন্তু এ বির বেলায় দেখো দিক এই দিকে, আর বি এর বেলায় দিক কি? এই দিক থেকে এই দিকে। সেই জন্য কিন্তু এ বি নট ইকুয়াল টু বি, এ বি আর বি এর সমান হবে না সরণের ক্ষেত্রে। কিন্তু তুমি যদি জাস্ট দূরত্ব বলো তাহলে এ বিও যা, বিও তাই। অর্থাৎ এ থেকে বি তে যে দূরত্ব, বি থেকেও সেই দূরত্ব। আসলে বিষয়টা বুঝতে পেরেছো? এবং দেখো দূরত্ব এবং সরণ এই দুটোরই মাত্রা কিন্তু এল। দূরত্ব এবং সরণ দুটোরই মাত্রা এল, এটা মনে রাখবা, দুটোরই মাত্রা হবে এল। দূরত্ব এবং সরণ উভয়েরই মাত্রা এল।
দূরত্ব সরণ উভয়ের মাত্রা হবে এল। এটা মনে রাখবো, এটা একটু পরে কাজে লাগবে। দেখো এবার দেখো আসো, এবার আমরা পাবো দ্রুতি এবং বেগ। দ্রুতি, দ্রুতি বা স্পিড। দ্রুতি মানে কি? দ্রুতি বলতে বোঝায় মানে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তন হার সেটা হবে দ্রুতি। অর্থাৎ দূরত্ব, দ্রুতি বলতে তাহলে আমরা কি বলবো? দূরত্ব বাই সময়। দ্রুতি হলো সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হয়, সেটা হলো দ্রুতি। স্পিড, ইংলিশে তাকে স্পিড বলা হয়। তো তাহলে দ্রুতি স্পিড ইকুয়াল কি হবে? দূরত্ব বাই সময়। তো দূরত্বকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? দূরত্বকে ধরলাম ডি আর সময় টি। তাহলে দ্রুতি ইকুয়াল কি হবে? ডি বাই টি, মানে দূরত্ব বাই সময়। আরেকটা বিষয়, আমরা যখন দ্রুতি বা বেগ এ সরি বেগ নাই, দ্রুতি বা স্পিড, দ্রুতি যখন আমরা মাত্রা নির্ণয় করবো, মাত্রাটা কি হবে? মাত্রা হবে দূরত্বের মাত্রা, দ্রুতির মাত্রা। দূরত্বর মাত্রা আমরা কি জানি? দূরত্বের মাত্রা আমরা জানি এল। আর সময়ের মাত্রা আমরা কি জানি? সময়ের মাত্রা জানি আমরা টি। টি, তাহলে আমরা দ্রুতির মাত্রাকে লিখতে পারি এল টি ইনভার্স। অর্থাৎ টিটা তো নিচে ছিল তাই না, ওটা ইনভার্স করলে ওটা উপরে চলে গেলো, বা এই এল টি ইনভার্সকে লিখা যায় মানে এল বাই টি। মানে এখানে টি ইনভার্স মানে 1/t। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে দ্রুতির মাত্রা কিভাবে বের করতে হয়। এখন দেখো আমরা জানবো বেগ সম্পর্কে। বেগ আর কি? ভেলোসিটি। ভেলোসিটি, সরি এটা একটু এখন দেখো বেগ, আগে যে পড়লাম দ্রুতি, দ্রুতি কিন্তু স্কেলার রাশি, ওর নির্দিষ্ট কোনো দিক নেই। আর বেগ নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট দিকে হতে হবে। তো বেগ বলতে কি বোঝায়? সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। আমরা জানি স্মরণ কি? স্মরণ এক ধরনের কি ভেক্টর রাশি। তো এখানে বেগও কি? বেগও ভেক্টর রাশি, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা বেগ বলতে কি বলতে? বেগ বলতে বোঝাবো সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে বেগ বা ভেলোসিটি ইকুয়াল টু কি? স্মরণ বাই সময়। তো স্মরণ আমরা কি জানি? স্মরণ জানি কি ভেক্টর রাশি, নির্দিষ্ট দিক আছে এবং মান আছে। ভেক্টর রাশি, ভেক্টর রাশি স্মরণ। তো এখানে বেগ কি? বেগ হলো ভেক্টর রাশি। তাহলে নির্দিষ্ট দিক থাকতে হবে এবং মান আছে বেগের। তো এখন আমরা বেগের বা ভেলোসিটি এর আমরা মাত্রা বের করবো কিভাবে? আমরা জানি কি স্মরণের মাত্রা কি? এল, মানে দূরত্বের মাত্রাও যা, স্মরণের মাত্রাও তাই, আগেই বলেছি। দুইটাই অবস্থানের পরিবর্তন বোঝায়, মানে একটু দূরত্ব বোঝায় আর কি। তো সেজন্য কি স্মরণও যা, স্মরণেরও মাত্রাও যা, দূরত্বের মাত্রাও তাই। তো স্মরণের মাত্রাও যা, দূরত্বের মাত্রাও তাই। তো আমরা দূরত্বের মাত্রা আমরা কি জানি? দূরত্বের মাত্রা জানি এল। স্মরণের মাত্রাও কি জানি? স্মরণের মাত্রাও এল। তাহলে এল বাই সময়ের মাত্রা কি? টি। আমরা এটা কি বের করছি? বেগের মাত্রা রাশি। তো এখানে আমরা লিখতে পারি কি? এল টি ইনভার্স। টি ইনভার্স মানে কি আগে বুঝিয়ে দিয়েছি।
মানে 1/t ইকুয়াল টু টি ইনভার্স লিখে দেয়, তাহলে টি ইনভার্স ইকুয়াল টু 1/t, এটাই লিখলাম আমরা আর কি। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো বেগ এবং দ্রুতির মধ্যে, দ্রুতি বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেবো। বেগ এবং দ্রুতির মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য আমরা একটা এক্সাম্পল, ধরো একটি একটি পাথরের সাথে সুতা বেঁধে পাথরকে তুমি ওটার চারিদিকে ঘোরাচ্ছ, তাহলে ওখানে যে ঘুরছে পাথরটা, ও কি সম দ্রুতিতে ঘুরছে না সমবেগে ঘুরছে, এটা আমরা বুঝবো। দেখো সম মানে কি সমান, দ্রুত মানে দ্রুত মানে সমান দ্রুতিতে ঘুরছে না সমান বেগে ঘুরছে। মাথার উপরে মনে করে একটা পাথরকে সুতায় বেঁধে মাথার উপরে ঘুরাচ্ছে, তাহলে সম দ্রুতিতে ঘুরছে না সমবেগে ঘুরছে, ওটা আমরা বোঝাবো। এমন ঘুরছে, ঘুরছে। তখন দেখো আমরা বলেছি কি বেগের ক্ষেত্রে কি হবে, বেগের ক্ষেত্রে ওর মানের সাথে সাথে নির্দিষ্ট দিকে হতে হবে, নির্দিষ্ট দিকে। দ্রুতির ক্ষেত্রে নির্দিষ্ট দিক উল্লেখ নাই, দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি, তাহলে ওর নির্দিষ্ট দিক থাকতে হবে, তাই না? তো এখন দেখো এই বস্তুটা যে ঘুরছে, তো দেখো এক এক সময় এক এক দিকে, যখন এই বিন্দুতে তখন এই দিকে ঘুরছে, এই দিকে, এখন এই দিকে, যখন এই পর্যায়ে আসলে তখন এই অবস্থানে, তখন এই দিকে, তখন এই অবস্থানে, তখন এই দিকে, মানে দেখো নির্দিষ্ট দিকে নাই। ও দেখো মাথার উপরে চারিদিকে ঘুরছে, তাই না? তো নির্দিষ্ট দিকে নাই, ও কি শুধু এইদিকে ঘুরছে না, ও দেখো আবার দিক পরিবর্তন করেছে, এখানে দিক পরিবর্তন করেছে, এখানে দিক পরিবর্তন করেছে, তাহলে এখানে দিক একই নেই। সেজন্য এটা কি, এটা হলো সমদ্রুতিতে ঘুরছে, সমবেগে নয়। সময় বেগে ঘুরতে হলে মানে দিক মানে একই দিকে হলে ওটা সমবেগে হতো, কিন্তু ওটা একই দিকে নাই, দেখো দিক চেঞ্জ করেছে, এখানে একরকম, এখানে একদিকে, এইদিকে, এখানে এইদিকে। তাহলে এটা, তো যখন পাথর ঘোরানো হচ্ছে মাথার উপরে, মানে সুতায় একটা পাথরকে সুতায় বেঁধে মাথার উপর যখন ঘোরানো হচ্ছে, তাহলে ওটা সমদ্রুতিতে করছে, সমদ্রুতিতে করছে। এটা খ নম্বরে আসতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন খ নম্বরের জন্য। তো এই ব্যাখ্যাটা করে দিবা যে বেগের বেগ সমবেগ হতে হলে তার নির্দিষ্ট দিক থাকতে হবে, কিন্তু যখন ওপর ঘন আছে তখন প্রতিনিয়ত দিক চেঞ্জ করছে, সেই জন্য ওটা সম বেগে ঘুরছে না, সম দ্রুতিতে ঘুরছে। এখন দেখো আমরা যদি এই হঠাৎ ছেড়ে দিতাম, মানে এই তো ঘুরছে, ঘুরতে ঘুরতে আমি হঠাৎ ছেড়ে দিলাম, মনে করো এই বিন্দুতে এসে ও ছেড়ে দিলাম, তাহলে ওই দিকে চলতেই থাকবে। যদি বাতাসের বাধাটা না থাকতো ওই দিকে চলতেই থাকতো, তাহলে তখন এই যখন ছেড়ে দিব তখন ও কিন্তু আবার সমবেগে ঘুরবে, তখন মানে সমবেগে যাবে, কারণ ও এই নির্দিষ্ট দিকে মানে এই দিকে চলতেই থাকবে। যদি বাতাসের বাধা না থাকতো ওই দিকে চলতেই থাকবে, বাতাসের বাধা আছে বিধায় এক সময় থেমে যাবে, কিন্তু ও আসলে কি, তখন যখন ওই নির্দিষ্ট বিন্দুতে গিয়ে যখন ছেড়ে দেওয়া হবে, ঘোরাচ্ছে, ঘোরাতে ঘোরাতে হঠাৎ ছেড়ে দিলাম, তখন ও কিন্তু সমবেগে যাবে, তখন সমবেগে যাবে। এখন আমরা ত্বরণ বিষয়ে জানবো। ত্বরণ, তো ত্বরণ কি? ত্বরণ হলো সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ধরো আমি এখানে একটি বস্তু আছে, মানে এই বস্তু এখান থেকে চলা শুরু করেছে, চলতে চলতে এই অবস্থানে এসেছে। তো এখানে যে, এখানে যখন যে যখন বেগ ছিল, প্রথমে বেগ ছিল কি ইউ ধরলাম, আর এই অবস্থানে যখন এসেছে তখন বেগ কি হলো ভি। তো এই অবস্থান থেকে মানে এ ধরলাম এ অবস্থান, এটা বি অবস্থান, তো এই অবস্থান থেকে বি অবস্থানে আসতে সময় লেগেছে টি, টি। তাহলে আমরা কি বললাম ত্বরণ, তাহলে এখানে ত্বরণ কি হবে, ত্বরণ মানে আমরা কি জানি সময়ের সাথে বেগের পরিবর্তন হবে, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। তো এখন দেখো বেগের পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে, মানে শুরুতে শেষে যে বেগ, শেষ এখানে যে ভি মানে এ থেকে বি বিন্দুতে এসেছে, তখন এ বিন্দুতে বেগ ছিল ইউ, বি বিন্দুতে বেগ গিয়ে ভি, তাহলে ওটা সেই বেগ। আর এ বিন্দুতে তখন চলা শুরু, এটা আদি বেগে ছিল, আদি বেগে কল টু কিউ
শেষ বেগ ভি, আর টি কি সময়, এই নির্দিষ্ট সময় পর। তাহলে আমরা বেগের পরিবর্তন বলতে সেই বেগ মাইনাস আদি বেগ বাই কি সময়। তো শেষ বেগ আমরা কি হিসাবে ভি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, সেই বেগ ভি মাইনাস আদি বেগ ইউ, আর সময় কি টি। আর ত্বরণকে আমরা অ্যাক্সেলারেশন, ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ। তাহলে আমরা কি দেখলাম, এ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই টি। এটা মনে রাখবা, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, মানে এ মানে ত্বরণ ইকুয়াল টু সেই বেগ মাইনাস আদি বেগ, মানে বেগের পরিবর্তন বাই সময় টি। তো এখন আমরা ত্বরণের মাত্রা বের করব। এখন দেখো ত্বরণের মাত্রা বের করবে। ত্বরণ মানে আমরা কি জানি, বেগের পরিবর্তন বাই সময়। তো বেগের পরিবর্তন তো একটা বেগ, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, বেগ বাই সময়। বোঝার সুবিধাতে লিখলাম, মানে বেগের পরিবর্তন তো একটা বেগ, তাই না? তাহলে সেই বেগ বাই সময়। তো বেগ মানে আমরা, মানে এগুলোকে আমরা মৌলিক রাশিতে নিয়ে যাচ্ছি। কারণ দেখো, যখনই আমরা মাত্রা বের করবো তখন আমরা মৌলিক রাশিতে নিয়ে গিয়ে এবার মৌলিক রাশিগুলো মাত্রা বসিয়ে দেবো, তাহলে আমাদের এই ওই রাশিটার মাত্রা বেড়ে যাবে। তো এখন বেগ মানে কি আমরা জানি, বেগ মানে সরণ বাই সময়, বাই সময়, বাই সময়। তো এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে যে সরণ বাই সময় গুণ 1 বাই সময়, এভাবে আমরা লিখতে পারি, তাই না? সরণ বাই সময় গুণ সময় মানে কি সময় স্কয়ার। তো দেখো, আমরা বের করছিলাম ত্বরণের মাত্রা, তাই না? ত্বরণের মাত্রা রাশি কি হবে, তাহলে সরণের মাত্রা কি এল, হলো সরণের মাত্রা, আর সময়ের মাত্রা কি টি, আর স্কয়ার আছে স্কয়ার, সরি এখানে এল। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি এল টি ইনভার্স। এটা তো বুঝতে পেরেছো যে ওই যে ইনভার্স মানে কি 1 বাই ওই রাশি, মানে 1 বাই টি আর স্কয়ার আছে স্কয়ার। তাহলে ত্বরণের মাত্রা আমরা কি পেলাম, এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2, এটা হলো ত্বরণের মাত্রা রাশি। এটা মনে রাখবা, মানে এটা বের করার সিস্টেম ওইটা দেখিয়ে দিলাম। এটা হয়তো খ নম্বরের প্রশ্নে আসতে পারে অথবা বহু নির্বাচনে আসতে পারে। তো এটা কিভাবে মনে রাখবা, যে কোন রাশি মাত্রা বের করার সময় আমরা সেটাকে ভেঙে ওই রাশিগুলো মৌলিক রাশিতে নিয়ে যাব। তো তখন মানে আমরা জানি বেগের পরিবর্তন বাই সময়। তো এখানে বেগের পরিবর্তন একটা বেগ, তাই না? বেগ আর সময় তো আছে এই নিচে। তো বেগ কি মৌলিক রাশি না? বেগ কিন্তু মৌলিক রাশি না। তো বেগকে আমরা কিভাবে প্রকাশ করি, সরণ বাই সময়, তাই না? সরণ বাই সময়। তাহলে বেগের ক্ষেত্রে লিখলাম বেগ সরণ বাই সময়, আর নিচে ছিল সময়। তো এখান থেকে আমরা লিখতে পারি সরণ বাই সময়, আর উল্টো দিলাম 1 বাই সময়, এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাই না? এগুলো তোমরা পারো অবশ্যই, জানো। তাহলে সরণ এখানে সরণ, সময় সাথে সময় গুণ করলে সময় স্কয়ার। তো এখন দেখো, আমরা মৌলিক রাশি পেয়ে গেছি, সরণও মৌলিক রাশি, সময়ও মৌলিক রাশি, তাই না? তাহলে সরণের মাত্রা কি এল, আর সময়ের মাত্রা কি টি, তাই না? আর যে সময় স্কয়ার ছিল, তাহলে টি স্কয়ার, মানে এল টি ইনভার্স 2।
এখন দেখো আমরা আগে কি পেয়েছিলাম ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। কি পেয়েছিলাম ওটা? ত্বরণ পেয়েছিলাম ভি মাইনাস ইউ ইকুয়াল এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তো এখন দেখো যে এ বিন্দু থেকে বস্তু চলা শুরু করেছিল, বি বিন্দুতে এসে এই ইউ বেগ আসছিল, এ ভি বেগ, এখানে ভি বেগ আসছিল টি সময় পর। তো এখন দেখো যে বেগে চলা শুরু করেছিল, আদি অবস্থায় যে বেগ ছিল ইউ, তো এখন টি সময় পর দেখা যাচ্ছে বি বিন্দুতে এসে সে বেগটা কমে যাচ্ছে, আগে যে বেগ ছিল তার চেয়ে কমে গেছে। তাহলে এখানে কি মন্দন ঘটবে। তখন মানে কি, তখন বলতে হচ্ছে বেগের পরিবর্তনের হার, এবং তখন অ্যাক্সেলারেশন বলতে বোঝায় যে বেগ আসছিল তার চেয়ে আরো স্পিড যাবে, আরো বেগ অর্জন করবে বেশি। তাহলে সেটা মানে যে বেগ আসছিল তার চেয়ে আরো বেশি বেগে যাবে, বেশি বেগে এগোচ্ছে, যত সময় আছে তত আরো বেগ বেশি আসছে, তাহলে সেটা হবে ত্বরণ। আর যদি আমি যে বেগে চলা শুরু করেছিলাম আস্তে আস্তে দেখছি বেগ কমছে, তাহলে সেক্ষেত্রে কি ঘটছে সেক্ষেত্রে ঘটবে মন্দন। মন্দন আমরা লিখতে পারি, মন্দনের ক্ষেত্রে কি হবে, মানে ত্বরণের মানে ত্বরণের নেগেটিভ রাশিটাই হবে কি মন্দন। কারণ তখন দেখো ভি এর মান যখন কম হবে তখন ইউ এর মান বেশি হবে, মানে বেগ ভি আস্তে আস্তে কমছে, মানে মন্দনে চলছে গাড়িটা। তাহলে কি ভি তো কমে যাচ্ছে কিন্তু ইউ তো আগে যা ছিল একটু মানে ভি এর চেয়ে বেশি, তাই না? তাহলে এখানে কি একটা নেগেটিভ চলে আসবে, ইউটা তখন বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ইউ এর আগে নেগেটিভ আছে, তখন নেগেটিভ চলে আসবে। তাহলে তাহলে এটা কি নেগেটিভ হয়ে যাবে, মানে ত্বরণের নেগেটিভ রাশিটাই হবে কি মন্দন, মানে তখন কি মন্দনে চলবে। আশা করি একটা বিষয়টা বুঝতে পেরেছো। তো এখন দেখবো আমরা কি গতির বিভিন্ন সমীকরণগুলো দেখবো। এটা দেখবো গতির বিভিন্ন সমীকরণগুলো। সমবেগ মানে একই বেগে চলতে থাকবে, তাহলে সেটা সমবেগ। আমরা দূরত্ব দূরত্বকে যদি এস দিয়ে প্রকাশ করি তাহলে এটা লেখা যায় এস ইকুয়াল ভিটি। এখন দেখো ভিটি কি জন্য লিখলাম, এখানে ভি হলো কি সমবেগ, যদি বস্তুটি সমবেগে যায়, আর টি মানে ওই অতিক্রান্তের সময়। তাহলে যদি টি অতিক্রান্তের সময় এবং গাড়িটি সমবেগে যায় তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারবো এস ইকুয়াল ভিটি, লিখতে পারবো। এখন আর আমরা আগে কি পেয়েছি, আগে একটা পেয়েছি যে ত্বরণ এ ইকুয়াল কি ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় এ টি ইকুয়াল ভি মাইনাস ইউ। এখান থেকে লেখা যায় কি ভি ইকুয়াল কি লেখা যায় ইউ প্লাস এটি, এটা এখান থেকে লেখা যায়। তাহলে এটা একটা সমীকরণ, মানে সেই বেগ বের করার সমীকরণ। মানে একটি বস্তু একটি নির্দিষ্ট ত্বরণে যাচ্ছে, একটি বস্তু ইউ অতিবেগে চলা শুরু করলো, একটি নির্দিষ্ট সময় পর টি সময় পরে ত্বরণ অর্জন করলো, তাহলে তখন ওই মুহূর্তে সেই বেগ কি ভি বের করার ফর্মুলা কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তখন ভি ইকুয়াল টু কি হবে ইউ প্লাস এটি। তাহলে আমরা এখানে পেলাম কি পেলাম ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আর যদি বস্তুটি সমবেগে যায় সেক্ষেত্রে আমরা দূরত্ব এস বের করার শুরু করলাম এস ইকুয়াল টু ভিটি সময় পর। এখন দেখো বস্তুটি সমবেগে যাচ্ছে না, এই ভি এখানে ধরেছিলাম কি সমবেগ, এখন দেখো বস্তুটি সমবেগে যাচ্ছে না, বস্তুটির বেগের মান চেঞ্জ হচ্ছে। যে বেগে ইউ বেগে যাওয়া শুরু করেছিল, ইউ বেগে চলা শুরু করেছিল বস্তুটি, ও কিছুক্ষণ পর ভি বেগ অর্জন করলো, মানে বেগের মান পরিবর্তন হচ্ছে, তাহলে একটা ত্বরণে যাচ্ছে। তো দেখো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, গড় বেগ নিতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এস ইকুয়াল ভি, পরবর্তী ভি, এটা ক্যাপিটাল লেটার ভি টি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এস ইকুয়াল ভি টি। তো এখানে দেখো ভি, এই ভিটা হলো গড় বেগ, মানে ও যে বেগে যাওয়া শুরু করেছিল ইউ,
প্লাস শেষে বেগ হলো ভি বাই টু, তাহলে এটা গড় বেগ পাওয়া গেল। গড় বেগ গুণ সময়, তাহলে এস ইকুয়াল কি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এই ফর্মুলা দিয়েও এস এর মান বের করা যাবে যখন কি হবে না, যখন ও সমবেগে যাবে না। সমবেগে গেলে আমরা এই ফর্মুলা বসে দেবো, এস ইকুয়াল টু ভিটি। সমবেগে না গেলে এস ইকুয়াল টু গড় বেগ, এই ভিটা কেন গড় বেগের মান গুণ সময়। গড় বেগ মানে কি ইউ প্লাস ভি বাই টু, মানে আদি বেগ যোগ সেই বেগ ভাগ 2 কোনটি। এই সূত্রটা বের করা যায়। আরেকবার এখানে ইউজ করতে পারি একটা নিয়ম। তো এখন দেখো এটাকে আরো মডিফাই করা যায়। ভি মানে আমরা কি জানি, ভি মানে জানি ইউ প্লাস এটি, তাহলে আমরা ছিল ইউ প্লাস এটি, ভির ভির এখানে বসিয়ে দিচ্ছি বাই টু গুণ টি। তাহলে এখানে কি লেখা যায়, দেখো এইদিকে আসলাম, তাহলে এখানে লেখা যায় 80টা যদি এখানে গুণ করে দিই তাহলে লেখা যায় কি ইউটি প্লাস ইউটি প্লাস এ টি স্কোয়ার বাই 2। তাহলে কি ইউটি প্লাস ইউটি মানে টু ইউটি, ইউটি প্লাস ইউটি মানে টু ইউটি, এখানে প্লাস প্লাস এ টি স্কোয়ার, এ মানে ত্বরণ, টি মানে সময় বাই 2। দেখো এখানে জাস্ট কি করেছে, ভির জায়গায় এই মানটা বসিয়ে দিচ্ছি। ভি মানে আমরা কি জানি ইউ প্লাস এটি, আমরা সেই বেগটা কি জানি না, সেই বেগটা আমরা কি জানি না, তো সেই বেগ বের করার ফর্মুলা কি ইউ প্লাস এটি, ও সেটা এখানে বসিয়ে দিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ তো আদি বেগ এটা আমরা জানি, তো ইউ প্লাস এটি বাই টু গুণ টি। তো এই টিটা পরে কি গুণ করে দিলাম, জাস্ট এর সাথে গুণ করে দেওয়া আছে ইউ, এই এটা তো টিটা পুরোটার সাথে গুণ তাই না, তাহলে ইউ টি প্লাস হাফ এ টি ইন্টু টি মানে এ টি স্কোয়ার বাই 2 পাবে, ডিভাইড বাই 2। এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় যদি আমি ডিভাইড করে দিই তাহলে টু ইউ টি বাই টু প্লাস 1/2 এ টি স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা কি দ্রুত, তাহলে দূরত্ব বের করার আমরা আরেকটা ফর্মুলা কি পেলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অতি সমীকরণে আরেকটা জিনিস আমরা কি পেলাম, আরেকটা রাশি পেলাম আমরা, এটা কি, এটা যখন সমবেগে যাবে, অনলি সমবেগ আগেই ব্যাখ্যা করেছি সেটা বুঝতে পেরেছো। তাহলে আরেকটা সেটা কি বললাম, দূরত্ব এস ইকুয়াল টু ইউ প্লাস মানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, টি, হ্যাঁ এটা টি। তাহলে এটা দূরত্ব বের করার সূত্র বললাম। আরেকটা কি পেয়েছি, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ইন্টারফেস। তো তাহলে আমরা কি বলবো, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি, এস ইকুয়াল টু ভিটি হবে যখন সমবেগে যাবে, আর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আর এখানে দেখো একটা প্রশ্নে দেওয়া থাকে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে,
যখন লেখা থাকবে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলো, স্থির তো স্থির অবস্থা মানে কি? স্থির অবস্থা মানে আদিবেগ শূন্য। এটা সবসময় মনে রাখবা। স্থির অবস্থা উল্লেখ করলেই তখন কি আদিবেগ শূন্য হবে, মানে স্থির ছিল বস্তু, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, নিশ্চয় বেগে না। স্থির মানে, স্থির মানে কি? ওই ইয়েতে ছিল আর কি, স্থির অবস্থায় ছিল। তো তখন স্থির অবস্থা উল্লেখ করলেই আদিবেগ কি হবে? শূন্য হবে। এটা মনে রাখবা, স্থির অবস্থা মানে আদিবেগ শূন্য। তো গতি সমীকরণ আমরা কি জানলাম? অতিক্রান্ত দূরত্ব বের করার সময় এস ইকুয়াল টু এই কখন এই ফর্মুলা ইউজ করব? ইউ প্লাস ভি বাই 2 যখন আমার সেই বেগ দেওয়া থাকবে, আদিবেগ দেওয়া থাকবে এবং সময় দেওয়া থাকবে, তখন আমরা গতি সমীকরণ মানে অতিক্রান্ত দূরত্ব বের করার সময় এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 এটা ব্যবহার করব। তো দেখো, অতিক্রান্ত দূরত্ব বের করার আরেকটা ফর্মুলা আমরা, আচ্ছা আরেকটা ফর্মুলা জানবো, যেখানে ত্বরণ দেওয়া থাকবে, মানে ত্বরণ সময় দেওয়া থাকবে এবং আদিবেগ দেওয়া থাকলে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি, সেই নিয়মটা আমরা জানবো। তো আমরা আগে থেকে আমরা কি জানি? ভি সমান ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা জানি তাই না? তাহলে এবার ওই পক্ষকে যদি আমরা বর্গ করে দিই স্কয়ার, তাহলে ভি স্কয়ার ইকুয়াল ইউ প্লাস এটি হোল স্কয়ার। this implies ভি স্কয়ার ইকুয়াল, যদি আমরা কি এটা এ ধরে এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, মানে এ স্কয়ার মানে ইউ স্কয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু বি মানে এটি প্লাস বি স্কয়ার মানে এ টি হোল স্কয়ার। তো this implies ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 ইউ এটি প্লাস এ স্কয়ার টি স্কয়ার। This implies ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 ইউ এটি, এখানে যা আছে তাই লিখবো। এখন আমার এখান থেকে এখানে 2 আনতে হবে, তাহলে 2 মানে আমি 2 এ মানে এটা কমন নেবো আর কি। 2 এখানে 2 নেই, আমি 2 আনলাম, তাহলে এখানে কেটে একটা হাফ কেটে হাফ এ স্কয়ার টি স্কয়ার। তাহলে দিস ইমপ্লাইজ ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস, এখানে যেটা আমি এখানে কমন যাচ্ছে কি 2 কমন যাচ্ছে 2 আর এ কমন যাচ্ছে, তাহলে 2 এ কমন নেব। কমন নিলে কি থাকবে? ইউটি ইউটি প্লাস, তাহলে ইউটি প্লাস হাফ, এই 2 কমন নিয়ে নিস, তাহলে থাকছে এখানে হাফ এ টি স্কয়ার, কারণ আমি এখানে এ কমন নিয়েছি একটা, তাহলে এখানে একটা এ থাকবে এ টি স্কয়ার। এটা আশা করি এটা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে দিস ইমপ্লাইজ ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 এ, আর ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার আমরা এটা জেনেছি কি, আমরা জেনেছি কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, মানে ত্বরণ আদিবেগ সময় দেওয়া থাকলে আমরা সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য আমরা কিভাবে ব্যবহার করি, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। তাহলে ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার এখানে কি ইকুয়াল কি এস, আমরা এটা এখানে বসিয়ে দেবো, ইন করব। তাহলে ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার ইকুয়াল কি এস। তাহলে আমরা সমীকরণটা কি বললাম? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। ভি স্কয়ার মানে সেই বেগ, ইউ স্কয়ার আদিবেগ, 2 ইনটু এ মানে ত্বরণ, আর এস মানে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা যদি আদিবেগ সেই বেগ দেওয়া থাকে এবং ত্বরণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করবো। অথবা আমাদের যদি অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকে, ত্বরণ দেওয়া থাকে এবং আদিবেগ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সেই বেগ বের করতে পারবো। সেক্ষেত্রে কি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s ইউজ করবো। মানে এখানে আমরা 4টে রাশি আছে, 4টা রাশির ভেতরে 3টে জানা থাকলে আমরা অজানা একটা রাশি বের করতে পারবো। আর যদি দেওয়া থাকে যে আদিবেগ মানে স্থির অবস্থা থেকে, তাহলে স্থির অবস্থায় আমরা জানি কি আদিবেগ শূন্য, তখন কি তখন কিন্তু ইউ ইকুয়াল কি শূন্য হবে, আদিবেগ ইউ ইকুয়াল শূন্য হবে যদি স্থির অবস্থা আমাদের চলতে শুরু করলো, এরকম বলা থাকে প্রশ্ন। আবার যদি বলে যে গাড়িটি চলছিল ওটা থেমে গেছে, মানে থেমে গেছে বলে তখন আমরা কি বলবো? ভির মান শূন্য হবে। থেমে গেছে মানে ভির মান শূন্য মিটার পার সেকেন্ড।
মানে মিটার পার সেকেন্ড বলতে এটা কিন্তু বেগের একক, মানে বেগের একক মিটার পার সেকেন্ড। বেগের একক বেগে বা দ্রুতির একক মিটার পার সেকেন্ড। ত্বরণের একক ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। পরবর্তীতে এগুলোর বিস্তারিত জানবো। তাহলে এখন দেখো, তাহলে আমার যদি ইউ এর মান দেওয়া থাকে মানে আদিবেগ, আর ত্বরণ দেওয়া থাকে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা সেই বেগ বের করতে পারলে ভি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2s, এই সূত্রটা বসিয়ে দেবো। এই সমীকরণের মানগুলো বসিয়ে দিলে আমার বের হয়ে যাবে, তাহলে আমরা সেই বেগটা পেয়ে যাবো। তো আমি টোটাল কয়টা রাশি পেলাম, এটা যদি এস ইকুয়াল টু কি পেয়েছিলাম, এস ইকুয়াল পেয়েছিলাম ভিটি, যদি সমবেগ বলে, সমবেগ বলে এস ইকুয়াল টু ভিটি, তাহলে আমরা জানবো এস ইকুয়াল কি। তাহলে আমি আবার এগুলো আরেকবার লিখি, এগুলো একদম ইয়ে করে ফেলবা, মুখস্থ করে ফেলবা, প্রতিপাদন দেখিয়ে দিয়েছে যে কিভাবে সূত্রগুলো এসেছে। তাহলে আমরা প্রথমে কি পেয়েছি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আগের তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটা পেয়েছি এস ইকুয়াল কি ভিটি যদি সমবেগে যায়। কন্ডিশন কি, যদি সমবেগে যায় সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি, মানে বেগ গুণ সময়, এস ইকুয়াল টু ভিটি। আর এটা কি পেয়েছি, এস ইকুয়াল যদি আদিবেগ এবং সেই বেগ দেওয়া থাকে তাহলে এস ইকুয়াল টু প্লাস ভি বাই 2 ইন্টু টি, এতটা সময় দেওয়া থাকে। আরেকটা কি পেয়েছি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। যদি ত্বরণ সময় এবং আদিবেগ দেওয়া থাকে সেক্ষেত্রে দ্রুত নির্ণয় অতিক্রান্ত দ্রুত নির্ণয়ের ফর্মুলা এটা। আরেকটা কি পেয়েছি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2a এস, এস অতিক্রান্ত দ্রুত, এ ত্বরণ, ইউ সময়, ভিউ সরি ইউ বেগ, ভিউ বেগ, আদিবেগ সেই বেগ। তাহলে এগুলো 1 2 3 4 5, তাহলে এই 5টা সূত্র মুখস্থ করে ফেলবা, তাহলে অঙ্ক নির্ণয় করতে খুবই তোমার সুবিধা হবে। তখন ডাটাগুলো দেখেই তুমি বুঝতে পারবা যে কোন সূত্রটা ইউজ করতে হবে। এখানে আর একটু বলে দিই যে ইউ ভি মানে শেষ বেগ, ভি এখানে কি, ভি শেষ বেগ, ইউ আদিবেগ, ভি শেষ বেগ, ইউ আদিবেগ, টি সময়, এ ত্বরণ এবং এস অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে এগুলো তো আগে বলেছি, আবার লিখে দিলাম যে ভি কি প্রকাশ করে, সেই বেগ, ইউ আদিবেগ প্রকাশ করে, টি সময় প্রকাশ করে, এ ত্বরণ প্রকাশ করে, আর এস অতিক্রান্ত দূরত্ব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এগুলো এই সূত্রগুলো মনে রাখবা, তাহলে তোমার অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে মানে সমস্যা সলভ করার ক্ষেত্রে তোমার সুবিধা হবে। এরপর আমরা দুটো ম্যাথ সলভ করবো। ওই ম্যাথ সলভ করার ক্ষেত্রে তুমি বুঝতে পারবা যে সূত্রগুলো কোথায় কি ইউজ হয়েছে, এবং যে ডাটাগুলো দেওয়া আছে ওই ডাটাগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে কোন সূত্রটা ইউজ করতে হবে। দেখো, আমরা যে গতির বিভিন্ন সমীকরণ বের করলাম সেখান থেকে আমরা দুইটা গাণিতিক সমস্যার সমাধান করি। তো প্রথম সমস্যাটা কি বলছে, 554 মানে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ি চালক 46 মিটার মানে 46 মিটার দূরের একজন পথচারীকে দেখতে পেলেন। কারণ গাড়িটা চলছিল কত, 54 কিলোমিটার পার আওয়ার বেগে, একজন গাড়ি চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন এবং সাথে সাথে ব্রেক চেপে দিলেন। তো এতে গাড়িটি পথচারীর 1 মিটার
1 মিটার সামনে এসে থেমে গেল। কত গাড়ির চালক যখন ব্রেক চাপে তখন ছিল কত মিটার, 46 মিটার দূরে ছিল পথচারী। পথচারীকে 46 মিটার দূরে দেখে উনি গাড়ি ব্রেকটা চাপলো। তো গাড়ি ব্রেক চাপার পরে যে ওই যে গাড়িটির কথাই ওই পথচারী 1 মিটার সামনে এসে থেমে গেল। বলছে ব্রেক চাপার ফলে গাড়িটি থামতে কত সময় লেগেছিল। এখানে কি বলেছে, সময়, মানে টি, আমাদের টি নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমরা যদি সলিউশন করি 1 নম্বরটা, তো 1 নম্বর সলিউশন হবে। এখন দেখো আমাদের কি কি দেওয়া আছে। বলছে 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একজন গাড়ি চালক, তার মানে 44 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল গাড়িটি। তার মানে এটা তাহলে আদি বেগ নিশ্চয়ই, ওই বেগে চলছিল। 54 কিলোমিটার/আওয়ার, 54 km/h। তো পার/h আমরা কিভাবে লিখতে পারি, এটা কিলোমিটার/আওয়ার আছে, আমাদের কি এসআই এককে নিতে হবে, এটা মিটার/সেকেন্ড এককে। তাহলে 54, এটা ছিল কি কিলোমিটার/আওয়ার মানে ওইটা আওয়ারটা নিচে চলে আসবে, ওটা তো আমরা জানি আগে শিখেছি। তো এখন দেখো আমরা কিলোমিটার থেকে মিটার আনবো, তাহলে কি 54 গুণ 1 কিলোমিটার সমান কত, 1000 মিটার, 1000 মিটার বা মিটার, এটা মিটারে করি। আর এটা আওয়ার, এখানে কিছু নাই, মানে 1 আওয়ার মানে 1 আওয়ার পার কিলোমিটার, মানে প্রতি ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় 54 কিলোমিটার যাচ্ছে, তাহলে এখানে প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায়, তাহলে 1 আওয়ার মানে আমরা কত জানি, 3600 সেকেন্ড। আসলে বিষয়টা বুঝতে পেরেছো, মানে আমাদের ছিল কি কিলোমিটার/আওয়ার এককে, সেখান থেকে আমরা আমরা সবসময় ম্যাথ করার ক্ষেত্রে আমরা কোনে করে নিয়ে যাবো এসআই এককে, মানে মিটার/সেকেন্ড এককে নিয়ে যাবো বেগটাকে। তো তাহলে এখানে আমরা জানি কি বেগের একক কি মিটার/সেকেন্ড, বেগের একক মিটার/সেকেন্ড। তো এখানে আমরা কাটাকুটি করলে 0 0 0 কেটে যাবে। তো এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে আসবে 6×9 = 54, 6×36, তাহলে কত হচ্ছে 6×9 = 6 36, তো 9×90 তার মানে 90/6 মানে 15, 15 মিটার/সেকেন্ড। আগে ওই পূর্বে যে আমরা যখন দ্রুতি বেগ বের করলাম তখন ওইটা বলতে ভুলে গেছি যে দ্রুতির একক মিটার/সেকেন্ড, বেগের একক মিটার/সেকেন্ড। তো এককটা কিভাবে বের করতে হয় এটা এখন বলে দিই, যে বেগ ইকুয়াল কি আমরা জানি সরণ বাই সময়, সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে কি মিটার/সেকেন্ড। দূরত্বের ক্ষেত্রেও একই, দূরত্বের ক্ষেত্রেও একক, মানে দ্রুতির ক্ষেত্রে দূরত্ব বাই সময়, তো দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার/সেকেন্ড হবে। আর ত্বরণের একক মিটার/সেকেন্ড স্কয়ার। এই ম্যাথের মাধ্যমে শিখে দিচ্ছি ত্বরণ একক কিভাবে বের করবা। ত্বরণ মানে কি, বেগের পরিবর্তন, মানে সেটাও একটা বেগ, বেগ বাই সময়। তো বেগের একক মিটার/সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, তাহলে আমরা কি লিখতে পারি, মিটার/সেকেন্ড মানে সেই সেকেন্ডটা নিচে চলে আসবে ইন্টু 1/s, তো ছিল, তাহলে কি মিটার/সেকেন্ড স্কয়ার ইকুয়াল কি মিটার/সেকেন্ড স্কয়ার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আরেকভাবে করা যায় যে একক, মানে মৌলিক রাশি টেনে দেবো, বেগ মানে কি, তাহলে বেগ মানে সরণ বাই সময়, তাহলে সরণ বাই সময় স্কয়ার হয়ে যেত, সরণ একক মিটার, সময় একক সেকেন্ড স্কয়ার, ওইভাবে বের করা যায়, বিভিন্নভাবে বের করা যায় আর কি। তো এটা বের করে দেখিয়ে দিলাম যে সময়, এটা মনে রাখবে, এটা এটা এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে যে বেগের একক কি, বেগের একক দ্রুতির একক মিটার/সেকেন্ড স্কয়ার, ত্বরণের একক মিটার/সেকেন্ড স্কয়ার, ত্বরণ বন্ধন একক কি মিটার/সেকেন্ড স্কয়ার। তো তাহলে আমরা কি দেখো আদি বেগ কত পেলাম, 15 মিটার/সেকেন্ড, 15 মিটার/সেকেন্ড। তো এটা কিন্তু বের করে নিতে হবে, হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা। এই সহজ নিয়মটা শিখে দিলাম, এই নিয়মে বের করতে হয় আর কি। তাহলে আমরা এখানে কি পেয়েছি, এখানে আদি বেগ মানে ইউ ইকুয়াল কি পেলাম, 15 মিটার/সেকেন্ড, আদি বেগ পেলাম। আর একটা কি দেওয়া আছে, যে এরকম গাড়ি চালক যখন এই অবস্থানে
তখন এটা দূরত্ব কত ছিল? 46 মিটার। তো এই 46 মিটার এখানে বি অবস্থান, এটা তাহলে এখানে পথচারী ছিল, পথচারী। তো এই অবস্থান থেকে গাড়ি চালক দেখছে যে বি অবস্থানে পথচারী আছে 46 মিটার দূরে। তো এখানে ব্রেক চেপেছে, ব্রেক চাপার ফলে গাড়ি তো মন্দনে চলে, জানো, কারণ ব্রেক কমে যাবে। তো চলতে 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 এই অবস্থানে এসে গাড়ি থেমে গেল, এই অবস্থানে। কারণ এই 1 মিটার ধরলাম, এটা 1 মিটার, এটা হলো সি অবস্থান, এটা ধরলাম কি, এটা ধরি সি অবস্থান। এই সি অবস্থানে গাড়ি থেমে গেল, ওই বি অবস্থানের 1 মিটার আগে গাড়ি থেমে গেল। তাহলে গাড়িটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? মানে গাড়িটি কোন দূরত্ব অতিক্রম করেছে? গাড়িটি কিন্তু এসি দূরত্ব অতিক্রম করেছে, এসি। তাহলে এসি ইকুয়াল টু কত হবে? এ বি শেষ মানে এ বি মাইনাস বিসি, তাই না? তাহলে এ বির মান কত? 46 মাইনাস বিসির মান কত? 1 মিটার, তাহলে কত? 45 মিটার। তাহলে গাড়িটি কোনটি অতিক্রান্ত দূরত্ব এসি ইকুয়াল টু 45 মিটার। আশা করি এটা বিষয়টি বুঝতে পেরেছো, এটা মানে ম্যাথমেটিক্যালি বুঝিয়ে দিলাম এ বি দিয়ে। তো এটা সহজেই বুঝতে পারবা যে 46 মিটার দূরে একজন পথচারীকে দেখে গাড়ির চালক ব্রেক করলো। তো ব্রেক করার ফলে ওই পথচারী 1 মিটার দূরত্ব গিয়ে থেমে গেল। তাহলে গাড়িটি করতে কত দূরত্ব কত? ওই যে 46 - 1, কারণ কারণ ওই 1 মিটার তো দূরত্ব তো যায়নি, তার আগেই থেমে গেছে। তাহলে গাড়িটি ব্রেক করার পর গিয়েছে কত? 45 মিটার। তাহলে গাড়িটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল কত পেলাম? 45 মিটার। এখন দেখো যে গাড়িটি থেমে গেছে বলছে, ওই 1 মিটার সামনে গিয়ে গাড়িটি থেমে গেছে, তার মানে গাড়িটা আর চলেনি। তার মানে সেই বেগ কত? তাহলে সেই বেগ শূন্য হবে। আগে বলেছিলাম যে স্থির অবস্থা বললেই কি আদিবেগ শূন্য, আর যদি বলে উল্লেখ থাকে যে গাড়িটি থেমে গেছে, তাহলে থেমে যাওয়া মানে সেখানে শেষ বেগ শূন্য হবে। তারপরে গাড়িটা চলছে না, মানে সেই বেগ শূন্য হয়ে গেছে। তো আমাদের কি বের করতে বলেছে? আমাদের কত সময় লেগেছিল, ধরি টি সময় লেগেছিল, ধরি সময় লেগেছিল, সময় লেগেছিল টি সেকেন্ড। অবশ্যই আমরা সেকেন্ড এককেই বের করবো, কারণ সময়ের একক সেকেন্ড, এসআই একক হবে, এসআই এককে বের করবো। তাহলে ধরে আমরা কে যে আমাদের টি সময় লেগেছিল। তো আমরা জানি কি, দেখো এখানে শেষ বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, এস দেওয়া আছে। তো সেই বেগ, আদি বেগ আর টি থাকলে আমরা যে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব নির্ণয় একটা সমীকরণ শিখেছিলাম, এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু কি গুণ টি। এটা আমরা শিখেছিলাম, তাই না? যে অতিক্রান্ত দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা শিখেছিলাম কি, আদি বেগ দেওয়া আছে, সেই বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করবো। তো একইভাবে এই সমীকরণে যে তিনটা অজানা রাশি, মানে চারটা অজানা রাশি, তিনটার অজানা রাশির মান জানা থাকলে আমরা অপর রাশিটি বের করতে পারবো। তো এখানে আমাদের কি দেওয়া আছে? দূরত্ব এস দেওয়া আছে, আদি বেগ ইউ দেওয়া আছে, সেই বেগ ভি দেওয়া আছে। আমরা তাহলে টি সহজে বের করতে পারবো, সময় টি তাহলে আমরা সহজে বের করতে পারবো। এখন দেখো তাহলে আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিই যে আমরা বের করবো কি টি, তাই না? তাহলে এস মানে কত? আগে একটা সিম্পল ফর্মুলা নিই, যে টু এর সাথে গুণ হয়ে যাবে, টু এস ইকুয়াল ইউ প্লাস ভি ইন্টু টি। তাহলে আমরা টি বের করবো, তাই না? তাহলে টি ইকুয়াল কি লেখা যায়? টু এস বাই ইউ প্লাস ভি। টু গুণ এস মানে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব 45 বাই ইউ প্লাস ভি, ইউ এর মান কত? 15 মিটার/সেকেন্ড গুণ ভি এর মান 0। তো এখানে দেখো যে টু ইন্টু এস, এস দূরত্বের একক কি? মিটার, আর এখানে বেগ বসিতে, বেগের একক কি? মিটার পার সেকেন্ড। সরি, এখানে প্লাস হবে। তাহলে 15কে 45 দিয়ে ভাগলে 3 হয়, তাহলে 3 দুগুণে 6 মিটার মিটারে কাটা 1/সেকেন্ড থেকে। তো 1/সেকেন্ড, সেকেন্ড ইনভার্স থেকে, তো 1/সেকেন্ড ইনভার্স মানে সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড সময় লেগেছিল। তো সেকেন্ড ইনভার্স মানে কি, এটা কিভাবে সেকেন্ড হলো বুঝাই। দেখো যে আমরা জানি কি এস ইনভার্স মানে লেখা যায় কি 1/s, তাই না? এটা লেখা যায়, এটা মনে রাখবা। তাহলে আমাদের এখানে আছে কি, এখানে আছে
1/সেকেন্ড ইনভার্স, তাই না? তার মানে 1/সেকেন্ড। তো এটা কি উপরে চলে যাবে, তাহলে শুধু সেকেন্ড থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছো সেকেন্ড কিভাবে আসলো এখানে। অবশ্য তুমি এখানে এককগুলো না লিখে তুমি যদি সরাসরি জানো টি এর একক কি সেকেন্ড, তাহলে এখানে সরাসরি 6 সেকেন্ড বসিয়ে দিলে সমস্যা নেই, এইগুলো না করলেও হবে আর কি। তাহলে তুমি বের করার পরে উত্তর লিখে দেবে যে টি ইকুয়াল টু 6 সেকেন্ড, মানে 6 সেকেন্ড সময় লেগেছিল ওই গাড়িটি থামাতে। তাহলে গাড়িটি থামাতে কত সেকেন্ড, মানে 6 সেকেন্ড সময় লেগেছিল। তাহলে 1 নম্বরের উত্তর আমরা পেয়ে গেছি। এখন দেখো আমরা 2 নম্বরটা করবো। তাহলে আমরা 2 নম্বর সমাধান করবো। দুই 2 নম্বর কি বলছে, বলছে একটি গাড়ি স্থির, ভালো করে দেখো, একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে প্রথম 15 সেকেন্ডে 10 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে। তাহলে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে প্রথম 15 সেকেন্ড 10 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে। গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ আমাদের অতিক্রান্ত দূরত্ব যেটা আমরা কি জানি এস, তাই না? অতিক্রান্ত এস ধরে লিখলেও হয়। তাহলে আমরা ধরি ওই গাড়িটি অতিক্রান্ত গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে, এস টি অতিক্রম করেছে। তো আমাদের সেই এস এর মানটা বের করতে হবে। তো এখানে কোন কোন ভ্যালু আমাদের দেওয়া আছে, এখানে দেওয়া আছে একটি গাড়ি স্থির অবস্থান হতে, তার মানে আদিবেগ ইউ যেটা সেটা 0 মিটার/সেকেন্ড। তো আদিবেগ 0 মিটার/সেকেন্ড স্থির অবস্থান বলেছে, যেহেতু যেটা শুরু করে প্রথম 15 সেকেন্ডে 10 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে চলে। আমাদের টির মান যে সময় দেওয়া আছে কত, 15 সেকেন্ড সুষম ত্বরণে। ত্বরণ মানে আমরা কি জানি এ, তাহলে কত 10 মিটার/সেকেন্ড স্কয়ার। তো ত্বরণ এককে মিটার/সেকেন্ড স্কয়ারটা আমরা জানি। আর সুষম ত্বরণ মানে কি, সুষম ত্বরণ মানে একই ত্বরণে চলছে, এরকম বোঝাচ্ছে। সুষম মানে সমান, মানে সমানে মানে একই ত্বরণে চলে। প্রথম 15 সেকেন্ড একই ত্বরণে চলে, সেই ত্বরণটার মান হলো 10 মিটার/সেকেন্ড স্কয়ার। তো গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ আমাদের এখানে কি তাহলে অজানা রাশি এস এর মানটা বের করতে হবে। তো এখন দেখো আমাদের ইউ এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। তাহলে এস নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করবো, এবং আমরা যদি এটা ব্যবহার করি এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2 গুণ টি, তাহলে দেখো এখান থেকে হয়তো ভির মানটা বের করা যাবে, কিন্তু সরাসরি আমরা সরাসরি সূত্র জানি, তাহলে এখানে আবার অতিরিক্ত কেন আবার ভি এর মান বের করে এই অঙ্কটা করতে যাবো, এভাবে করলে কিন্তু হবে না তা নাই। তাহলে আমরা সরাসরি সূত্র জানি কি, যদি ত্বরণ দেওয়া থাকে, আদিবেগ দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি সেক্ষেত্রে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ এ ত্বরণ ইন্টু টি সময় স্কয়ার। তাহলে ইউ এর মান তো 0 গুণ 15 সেকেন্ড, সরি সময় সেকেন্ড, প্লাস হাফ এর মান 10, টি এর মান কত 15 স্কয়ার, তাই না? তাহলে 0 15 যোগ 5, মানে 2 দিয়ে 10 কাটলে 5 গুণ গুণ 15 স্কয়ার করলে কত 225। তাহলে 5 গুণ 225, তাহলে এটা এটা করলে কি হবে, এটা করলে হবে 1125। 5 5 25, 5 হাতে 1, 5 গুণ 10 11, 2 10 দূরত্বের একক কি মিটার, মিটার বসে। তাহলে সুষম ত্বরণে চলে গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হলো 1125 মিটার। তাহলে দুইটা অঙ্কই আমরা দুইটা প্রশ্ন সলভ করে দিলাম। তো এখানে দেখো মেন কি করতে হবে আমাদের, আমাদের
প্রথমে অঙ্কটা পড়ে কি কি ডাটা দেওয়া আছে সেগুলো আমাদের বের করে নিতে হবে। অতএব ডাটাগুলো একপাশে লিখে নিতে হবে। তো ডাটাগুলো যখন তুমি একপাশে লিখে নিবা তখন তুমি তোমার যে সমীকরণ আমি 4টি লিখে দিয়েছি তাই না, ওই সমীকরণ ওগুলো মুখস্থ করে ফেলবে বুঝে বুঝে। অবশ্যই প্রতিপাদনও করে দিয়েছি, তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তো যখনই এই ডাটাগুলো দেখতে পাবা তখনই তোমার অজানা রাশি কোনটা, মানে কোনটার মান বের করতে হবে, সেটা তুমি মানে সেটা অনুযায়ী তুমি সরাসরি ওই যে সমীকরণ 4টি যে কোনো একটা বসিয়ে দিতে পারবা। তোমার মাথায় চলে আসবে যে কি চেয়েছে আসলে কোনটা বের করতে হবে। যেমন এখানে তোমার দেওয়া আছে, দেখো স্থির অবস্থান দেওয়া আছে, তার মানে আদিবেগ শূন্য, সময় দেওয়া আছে টি, এ ত্বরণ দেওয়া আছে। তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। অতিক্রান্ত দূরত্ব তখন যখন তুমি জানো ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বকে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সরাসরি বসিয়ে দিলে। সেই জন্য প্রথমে কি করবো, সলভ করার ক্ষেত্রে টেকনিক যে প্রশ্নটা পড়ে ডাটাগুলো একপাশে লিখে নেবে। আর এই ডাটাগুলো লেখার জন্য তোমার মনে করো ক্যালকুলেশন হয়তো ভুল হয়েছে, ডাটাগুলো ঠিক লিখেছো, সূত্রটা ঠিক লিখেছো, তাহলে তোমার ওখানে 4-এর ভিতরে 3 দিয়ে দেবে বা 3-এর ভিতরে 2 দিয়ে দেবে। এইভাবে খাতা দেখে ডাটাগুলো সেজন্য একপাশে লিখে নেবা। সময় হলে এগুলো লিখে নেওয়া, আদি বেগ যদি সময় থাকে, আদি বেগ ইউ ইকুয়াল টু 0, সময় কমা টি ইকুয়াল এত, ত্বরণ এ ইকুয়াল টু এত, এভাবে লিখে নেবা।